যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। দেশে এখন একটা লেজে গোবরে অবস্থা পরিণত হয়েছে, আবার মব জাস্টিসও চলতেছে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, যে যায় লঙ্কায় সে হয় রাবণ, এই কথাটা এখন পারফেক্ট ভাবে ফিট বসিয়েছে বাংলাদেশের নতুন সরকারের ওপর, মানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর। আর এটা কিন্তু আমার কথা নয়, বাংলাদেশেরই কমরেড লাল সামাদ্দার কথা। হ্যাঁ বন্ধুরা, কেন উনাকে কমরেড সামাদ্দা বর্তমান সময়ে রাবণের সঙ্গে তুলনা করেছে, আর যেই লঙ্কায় যায় সে রাবণে পরিণত হয় কেন বলছে, সেটা তো মোটামুটি আপনারা আন্দাজা করে নিয়েছেন। যখন অন্তর্বর্তী সরকারের আগে শেখ হাসিনা সরকার ছিল, তখন মানুষদের মনের ভেতরে একটা অন্যরকম হাইপ ক্রিয়েট করেছিল এই সরকারের লোকজন থেকে শুরু করে পিছনের বাইরেকার শক্তি। কিন্তু আপনারা দেখেছেন এই সরকার পড়ে যাবার পরে থেকে যে বা যারা অনেক আশা নিয়ে রেখেছিল যে এই সরকার এলে তাদের হয়তো সুদিন আসবে, তাদের কি এসেছে? সরকার পড়ে যাওয়া 3 মাস হলো, নতুন সরকার 3 মাস পেরিয়ে গেল, এখনো পর্যন্ত এই সরকারের নিয়োগপত্র চলে যাচ্ছে। ভাবুন দেশটা কোথায় যাচ্ছে। এখনো পর্যন্ত দেশের ঘরের ভেতরে সুদিন আসা তো দূরের কথা, দেশটাকে ঠিকঠাক ভাবে খাড়া করতে পারছে না, না চালনা করতে পারছে। দেশের অন্তর্বর্তী সরকার এ হাত ও হাত করে সবার কাছে পয়সা চাচ্ছে যে কিছু আপনারা সাহায্য করুন। ভারতের কথা কি বলবো, এখন যে সমস্ত সরকারগুলো ক্ষমতায় এসেছে তারা তো সম্পূর্ণ অ্যান্টি ইন্ডিয়া প্লাস ভারত বিরোধিতাকারী ছিলই, প্লাস এখন আরো প্রচন্ড ভাবে বেড়ে গেছে। মনে হচ্ছে যে যত বেশি ভারত বিরোধিতা করতে পারবে তাদের দেশের ঘরের ভেতরে আলাদা একটা ইমেজকে তৈরি করতে পারবে, ঠিক এমনটাই মনে হচ্ছে। যাই হোক বন্ধুরা, সামাদ্দা ফুল ভাবে এক্সপ্লেন করে দিয়েছে যে বর্তমান সময়ে ঘরের ভেতরে কি হচ্ছে আর কেনই বা তিনি লঙ্কায় যে যায় রাবণ হয় এই কথাটা বলল। ভিডিওটিকে দেখুন, আশা করি আপনারা বুঝতে পারবেন। চলুন ভিডিওটিকে দেখুন। দেশের বর্তমান সার্বিক যে অবস্থাটা, এর মধ্যে আবার দেখেন কয়জন উপদেষ্টাও নিয়োগ দিয়েছেন। উপদেষ্টা পরিষদ বাড়তেই আছে, 3 মাস হয়ে গেছে এই উপদেষ্টা ক্ষমতায় আসছে, 3 মাস পার হয়ে গেছে, এখনো উপদেষ্টা নিয়োগ শেষ হয় নাই। শুনতেছি আরো কিছু অ্যাড হবে। আচ্ছা, এখন প্রথমে বলি, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। হে তা তো উচিত তব এ কাজ। আপনারা আমরা এই মনে হয় 9-10 পড়ছিলাম মেঘনাথ বধ, ওইখানেও ছিল এই কাহিনীটা। এটা রামায়ণের একটা কাহিনী, যে রাবণ যে শ্রীলঙ্কার অধিপতি ছিল, রাজা ছিল। তো সেই রাজা আসলে কিন্তু সে ছিল একটা রাক্ষস। সে পুরা শ্রীলঙ্কারে জ্বালাইয়া পুড়াইয়া ধ্বংস করে দিয়েছিল। কিন্তু যখন সে ক্ষমতা দখল করে বা অধিপতি হয়, হওয়ার পরে এই রাক্ষসে যেমন একটা মানুষকে ধরে তার বুকটা চিরত। আসলে হলো সে রাক্ষস। এই যে রাক্ষসের গল্প আমরা ছোটবেলায় পড়ছি না, সেই রাক্ষস বুকটা চিরত, চিরে আগে কলিজাটা খাইতো, তারপরে মাথার মগজ খাইতো, যাকে মনে চায় তাকে খাইতো। লুট, ধর্ষণ, তার চরিত্রটা রামায়ণে এভাবেই ফুটে উঠছে যে সারা শ্রীলঙ্কারে জ্বালাইয়া পুড়াইয়া একাকার করে ফেলছিল। তো সেই বাণীটা যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এটা আমাদের এই উপমহাদেশে ব্যাপকভাবে এটা প্রযোজ্য এবং ব্যবহৃত হয়। যেমন আমাদের দেশের কথা বলি, দেখেন একজন সাধারণ মানুষ খুব ভালো লোক, তাকে যদি আপনি মেম্বার বানান তখন দেখবেন সে রাবণ হয়ে গেছে, তার লগে আর কথা বলতে পারতেছেন না আপনি। মেম্বার, তারপর চেয়ারম্যান, তারপরে এমপি, তারপর মন্ত্রী হলে তো কোনো কথাই নাই। এই অনেক মন্ত্রী আসিল আওয়ামী লীগের বা বিএনপির, যাদের সাথে পল্টনে বসে এই পাউরুটি কলা ভাগ করে খাইছি, এই বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান। কিন্তু
দেখা গেছে মন্ত্রী। বন্ধুরা, ভিডিওটিকে দেখবার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের সাপোর্ট ছাড়া আপডেট ইন্ডিয়া ফ্যামিলি মেম্বারকে এগোনো বা বড় করানো সম্ভব নয়। আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভাই, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, এটা একদম ফ্রি। প্লিজ একটু সাপোর্ট করুন। চলুন দেখিনি। তারপরে তাদের চাল চলন, বেশভূষা, তাদের বডিগার্ড, পাইক পেয়াদা চারিদিকে নিয়ে কি ভীষণ অবস্থা, সেই রাবণ হয়ে গেছে। এখন বলতেছি কেন এই কথাটা, যে এখন যে সরকারটা আছে, তাহলে এরা কি রাবণ হয়ে গেল নাকি? তাহলে এই কথাটা এখানে থাক, এই সরকার কিভাবে রাবণ হইল এটা আমি বলবো, মনে রাখেন। তার আগে যে আরেকটা কথা বলে ফেলছি আমি, যে দেশটাকে এখন লেজে গোবরে অবস্থা বানাই ফেলছে, সেই লেজে গোবরে অবস্থা সম্পর্কে একটু বলে নেই। কোন গরু যখন দেখবেন গরুর পেট ভালো আছে, সুস্থ আছে, তখন এই গরুটা যখন মল ত্যাগ করে, তখন দেখবেন লেজ উঁচা করিয়া, পাছাটা একটু নিচে করিয়া মল ত্যাগ করে, এবং মলটা হয় সুন্দর, তার শরীরের কোনো অংশে কিন্তু লাগে না। সেভাবেই গরুটা মল ত্যাগ করে, এটা সবাই দেখছেন। কিন্তু যখন গরুর পেট খারাপ হয়ে যায়, তখন কিন্তু সে ইয়াও হইতে পারে না, লেজও উঁচা করে না, বাঁকাও হয় না, ওই মল ত্যাগ করতেই থাকে আর লেজ নাড়াইতে থাকে, পুরা লেজ সহ তার সমস্ত শরীর মাইখে যায়। এটাকে বলে লেজে গোবরের অবস্থা। বর্তমান সরকার সবকিছুকে এই লেজে গোবরের অবস্থা করে ফেলছে। তাহলে এটাও মনে রাখেন কথাটা। 3 নম্বর আছেন মব জাস্টিস। মব জাস্টিস মানে হলো উত্তেজিত জনতা, কিছু লোক বা জনতা এক জায়গাতে হইয়া উত্তেজিত হইয়া কিছু একটা ঘটাই ফেলে। একটা বিপ্লব হইলে সেখানে, বা অভ্যুত্থান হইলে সেখানে এরকম ঘটনা ঘটে। কিন্তু অভ্যুত্থান তো 3 মাস পার হয়ে গেছে, 100 দিন হইতে চলল, এখনো সেই মব জাস্টিস বন্ধ করা যায় নাই, আইনের শাসনে ফিরে আসে নাই। আচ্ছা, এই হলো 3টা পার্ট পাইলেন। আরেকটা বলে নেই, আরেকটা হলো ছাই লটপট 2 কান কাটা, ত্রিভুবন দেখাইছে চিলা বেটা, যে জানে না টপটপানির ঘাট, তার কাছে যে টপটপা গা। এটাও একটু মনে রাখেন। আজকের আলোচনাটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। আচ্ছা, এবার আসেন লেজে গোবরের অবস্থা বললাম কেন, আর রাবণ বললাম কেন এই সরকারকে। এই সরকার ক্ষমতায় আসার পরে ডক্টর ইউনূস সাহেব বললেন যে আমার নিয়োগকর্তা হলো ছাত্ররা, এবং ছাত্রদের একজন যাকে তিনি ওনার উপদেষ্টা বানাইছিলেন বা পিএস মাহফুজ, বললেন লন্ডনে নিয়ে যে পরিচয়, আমেরিকা বিশ্বমঞ্চে নিয়ে যে পরিচয় করে দিলেন যে এ হলো এই আন্দোলনের মাস্টার মাইন্ড। খুব ভালো কথা। কিন্তু এখন এই পজিশনে আসার পরে, সরকার 90 দিনে আসার পরে, এই যে আবার 3 জন উপদেষ্টা, 3 জন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আরো 3 জন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। এখন ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্ররাও কিন্তু আজকে সমাবেশ করছে, রাজুতে বিক্ষোভ সমাবেশ করছে এই সরকারের বিরুদ্ধে, যে হাই হাই আমাদের কিন্তু অংশীদার করা হলো না। ডাইরেক্ট বলতেছে তারা যে আমরা এত কিছু করলাম, আন্দোলন করলাম, এখন ওই বারবার আপনারা উপদেষ্টা নিয়োগ দিতেছেন, আমাদের প্রতিনিধি কই, আমাদের অংশীদারিত্ব কই। তারা এখন অংশীদারিত্ব চাচ্ছে। কিন্তু ইউনূস সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন স্বীকার করছিল যে তার নিয়োগ করতে হলো ওনারা। এখন কিন্তু উনি শক্ত হয়ে গেছে। এটা তো হইতে পারে না যে নিয়োগকর্তা কর্মচারী নিয়োগ করছে, আজ কর্মচারীর বিরুদ্ধে তারা মিছিল করতেছে।
অর্থাৎ এই সরকার ওই অবস্থানেও কিন্তু নাই যে ছাত্ররা আমার নিয়োগকর্তা। গেল এক। নাম্বার 2, এই যে উপদেষ্টা যত নিয়োগ করতেছে তার মধ্যে আজ এই যে একজন নিয়োগ করছে, ওনার নাম জানি কি, শেখ, নামটা তো ভুল হয়ে যাবো। ওনার বিরুদ্ধে নাকি এই বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনের সময় একটা মামলাও আছে, এবং ওনার ভাই এই যে আকিজ কোম্পানি, আকিজ এবং আখিল, এনার নাম হলো আখিল, এই কোম্পানির ওনারা মালিক। তো ওনার ভাই হলো আওয়ামী লীগের 3 বারের এমপি ছিল। যাই হোক, এটা নিয়ে ফেসবুকে দেখতেছেন চরম প্রতিবাদ, এবং গতকালকে দেখলাম কিছু ছাত্ররা গণ অধিকার পরিষদের তারা বিক্ষোভ মিছিল করছে তার নিয়োগের বিরুদ্ধে। আবার একজন যে যোগ দিচ্ছে যে খোদা বক্স চৌধুরী সাহেব, উনি তো রীতিমতো 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় উনি দণ্ডপ্রাপ্ত আসামি, সাজা খাটছে উনি, এবং সেই মামলা এখন হাইকোর্টে আছে। একজন প্রশ্ন উঠছে, সবাই বলতেছে যে দণ্ডপ্রাপ্ত লোক ও কিভাবে এটা হয়, উপদেষ্টা হয়। আচ্ছা, আবার ওই যে মোস্তফা সরোয়ার ফারুকীকে দিয়েছে, সবাই প্রতিবাদ করতেছে যে না, একে দেওয়া হলো কেন? ছাত্ররাও তার বিরুদ্ধে ডাইরেক্ট মিছিল করতেছে, হেফাজতে ইসলাম বলতেছে, তেতুল হুজুর বলা হয়েছে। কিন্তু এই সরকার কিন্তু এখন আর কারো কথা শুনতেছে না। এখন এই সরকারের আবার সরকার আছে, এখন সরকারেরও সরকার আছে, একটা মহাপরিকল্পনা আছে, কিন্তু আপাত দৃষ্টিতে আমরা দেখতেছি সব লেজক অবস্থা বানিয়ে ফেলছে। কিভাবে? সব সেক্টর সংশোধনের জন্য হাত দিয়ে ফেলাইছে, মানে সব ভেঙ্গে চুরে সমান করা হবে। আচ্ছা, সংবিধান ছুঁড়ে ফেলে দিয়া আবার লিখতে হবে। বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামায় ফেলা হয়েছে কালকে। সংবিধান কিন্তু বহাল আছে, তো সংবিধান বহাল থাকলে আপনি এটা নামাইলেন কিভাবে? নামাইতে পারবেন, সংবিধান লঙ্ঘন করতেছেন। আবার কালকেই ওই সংবিধানের যিনি প্রেসিডেন্ট তার কাছে যে শপথ নিতেছে ওনারা, ব্যাপারটা একেবারে লেজে গোবরে অবস্থা হয়ে গেছে না? যখন আপনার দরকার হইতেছেন তখন আপনি সংবিধান মানতেছেন, আর যখন দরকার হইতেছে না তখন সংবিধান মানতেছেন না। আবার একটা খসড়া তৈরি করছে, সেই খসড়া হলো কি, যে এই সরকার যতদিন থাকবে, একটা প্রজ্ঞাপন জারি হবে, রেডি হয়ে গেছে, যে এই সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর করার আগে পর্যন্ত এই সরকারের দায়মুক্তি, কেউ কিছু প্রশ্ন করতে পারবে না, কোনো আদালতও এটা চ্যালেঞ্জ করতে পারবে না আইন দ্বারা। গেল। আচ্ছা, এখন প্রশ্ন হইল যে এই যে একটা মহাযজ্ঞ হাতে নিছে সরকার, ইনারা কারা? কেউ 50 বছর ধরে রাজনীতি করে, কেউ 40 বছর, কেউ 30 বছর, কেউ মুক্তিযুদ্ধ করেছে, 69 আন্দোলন করছে, বা এই যে 50 বছর ধরে বা এই গত 15 বছর ধরে রাজপথে জীবন দিচ্ছে, আন্দোলন করছে। এদের মধ্যে কেউ তো ওই উপদেষ্টা পরিষদে নাই। ডক্টর ইউনূস সাহেব তো একদিনও আন্দোলন করেন নাই, এই শেখ হাসিনার বিরুদ্ধেই আন্দোলন করে নাই। 90-এর এরশাদের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান আমরা করেছি, এই উপদেষ্টা পরিষদে যারা আছে তারা তো করে নাই। তারা তো এই জাতির কোন দুর্যোগে জাতির পাশে দাঁড়ায় না। তারা কোত্থেকে এসে ক্ষমতাটা ধরল? এবং তারা বলছে যে তারা ছাত্র নিয়োগকর্তা ছিল। এখন ছাত্রদেরকেও, এখন বিএনপি সহ 63 দল সহ আরো যে সমস্ত রাজনৈতিক দল আছে, তারা তো কেউ, সবাই এখন প্রকাশ্য বিরোধিতা করতেছে। বিএনপি তো ডাইরেক্ট বক্তব্যই দিছে এবং বলতেছে যে আপনারা দ্রুত নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন।
কিন্তু এই যে বলছি যে হজ গবর ব্যবস্থা করে দিয়েছেন এই সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে মুখোমুখি এখন হয়ে গেছে, এটা গোড়া শক্ত করে নিছে। কোন রাজনৈতিক দলের কে তোয়াক্কা করতেছে না। দেখেন বিএনপির তারেক রহমান 100 দিন হয়ে যায়, শেখ হাসিনার পতন, দেশে আসতে পারতেছে না। এই সরকারের মিশন ভীষণ একটা আছে, যে গতকালকে একটা ভিডিও করছিলাম যে 5 বছর থাকবে না 10 বছর থাকবে এরা, নাকি আবার একটা ওই যে কিংস পার্টি তৈরি করে কমিটি করাইতেছে, তাদেরকেই আবার ক্ষমতায় আনাবেন। কিন্তু এটা করতে যেয়ে এখন লেজে গোবরের অবস্থা হয়ে গেছে দেশের। এই সরকারের বলেন তো কোন উপদেষ্টা কোন অঞ্চল সফর করছে যে এদেশে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, গরিব মানুষের জন্য এই যে দ্রব্যপণ্য মূল্য এত ঊর্ধ্বগতি বাঁচার নিয়ন্ত্রণ করতে হবে, এই জেলা সেই জেলা এখানে সেখানে কোনো উপদেষ্টা যাইতেছে? যায় নাই। তারা কি করতেছে? তারা খোদ ঢাকায় বসে থেকে থেকে শুধু ক্ষমতা কিভাবে পাকাপোক্ত করা যাবে আর সংস্কার সংস্কার একটা তসবি নিচে তারা সংস্কার ছাড়া কিছু বুঝতেছে না। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে, দ্রব্যমূল্য চরম পর্যায়ে চলে গেছে, কিন্তু সরকার খালি বলতেছে সংস্কার 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 সংস্কার। তাহলে এই সরকারের পিছনে কে আছে এখন বলেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারের সাথে এখন মুখোমুখি, কারণ তারা অংশীদারিত্ব চাইতেছে, দিতেছে না। বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম যারা ছাত্ররা আন্দোলন করে অংশীদারিত্ব চাইল, তারপরেও তো তারা দিতেছে না, এখন মুখোমুখি। সকল রাজনৈতিক দল, আওয়ামী তো নাই, বাকি সব রাজনৈতিক দল কেউ চাইতেছে না, তত্ত্বাবধায়ক সরকার প্রকাশ্য বিরোধিতা করতেছে। তাইলে জনভিত্তি নাই যে সরকারের, তারা কিভাবে এই সংবিধান ছিঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান লিখবে আর সব কিছু সংস্কার করবে? 10টা সংস্কার কমিটি করছে, এরা কারা? পরিশেষে একটা কথা বলি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। একটা টাকি মাছ বুঝেন, শৈল মাছ বা টাকি মাছ নদীর ঘাটে ছিল, পুকুরের ঘাটে। তো বড়শি নিয়ে একদিন ধরার জন্য ওর মুখের সামনে টোপ দিছে, এবং টোপ দিতেছে এমনি টোপ, যাতে ধরলেই বড়শিতে ধরবো। তখন ওই মাছে বলতেছে কি যে ছাই লটপট 2 কান কাটা, ত্রিভুবন দেখাইছে চিলা বেটা, যে জানে না টপটাপানি ঘা তার কাছে যে টপটাপা গা। এই কথার অর্থ হইল ওই মাছটাকে একবার এরকম টোপ দিয়ে বড়শিতে ধরে ফেলাইছিল একজন, বাসায় নিয়ে গেছে, এবার তার বউর কাছে দিছে, তার বউ ছাইটাই মাখাইয়া তার 2 কান কাটছে, কাটবো 2 কান কেবল কাটছে, কাটে সাইডে রাখছে, ওর বউ অন্যদিকে চাইছে, ছাপ করে চিলে নিয়ে চলে গেছে মাছটা। চিল ঘুরতে 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 আকাশে ঘুরতে ঘুরতে চিলের পা থেকে ছুটে আবার পানিতে পড়ে গেছে। এখন যখন আবারও তাকে এইভাবে বড়শি দেখাইতেছে, ও তো বেঁচে গেছে ওই মাছ, কান 2টা কাটা, আবারও যখন দেখাইতেছে তখন এই কথাটা বলছিল যে ছাই লটপট 2 কান কাটা, ত্রিভুবন দেখাইছে চিলা বেটা, যে জানে না টপটপাটির ঘা তার কাছে যে টপটপা ঘা। ইউনূস সাহেব উনি আমাদেরকে যেগুলো দেখাইতেছে আমরা এগুলো বহু দেখছি। এরশাদ এসে বলছিল আমি সেনাবাহিনীর লোক, সেনাবাহিনীতে ফিরে যেতেছি, 8 বছর পরে জুতা দিয়ে পিটিয়ে নামানো লাগছে। এখন আপনারা যে টোপ দিতেছেন, আমরা এবং জাতি সবাই দেখতেছি যে কি করতে চাইতেছেন, কত বছর মেয়াদী পরিকল্পনা নিতেছেন। কাজে এই টোপটা আমাদেরকে দিয়েন না, জাতিকে দিয়েন না। এই ঘাতা এই জাতি বহুত খাইছে। যদি আপনার শুভবুদ্ধির উদয় হয়, খুব দ্রুত আগামী 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে মান সম্মান নিয়ে কাটিয়ে পড়েন। সবাই বেশি বেশি করে এই ভিডিওটা আমার একটু শেয়ার দিয়ে দিন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আপনার ফেসবুক পেজ আছে, ওটা ফলো দিয়ে রাখেন। হয়তো আগামীকালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সবাইকে বিপ্লবী অভিনন্দন। তো বন্ধুরা, মোটামুটি ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনারা দেখেই থাকেন, তাহলে মোটামুটি আশা করি আপনারা বুঝে গেছেন সামাদ্দা কেন বলেছে অন্তর্বর্তী সরকার বর্তমান সময়ে লঙ্কায় গিয়ে রাবণে পরিণত হয়েছে। দেখতেই পাচ্ছেন কিভাবে সে দেশের সনাতনধর্মী ব্যক্তি থেকে শুরু করে খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবার উপর অত্যাচার করছে। আর এটা করাটাও স্বাভাবিক, কেননা অন্তর্নিহিত সরকার নিজেই তো একজন ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তি, মানে ডক্টর ইউনূস।
ডক্টর ইউনূস যদি একজন ওই ধর্মের মানুষ হয়ে থাকে তাহলে কি করে করবে? আর আমার তো মনে হচ্ছে এখন এই সরকারের সমর্থন ছাড়া বা এই সরকারের বলা ছাড়া এই কাজটা কেউ কখনোই করতে না। আর এটা 100% সত্য। এই জন্য ভারতের তরফ থেকে লাগাতার বলা হচ্ছে যে প্লিজ আপনারা সনাতন ধর্মী ব্যক্তিদের উপর অত্যাচার করা বন্ধ করুন। গতকালকে আমি আমার এই চ্যানেলে ভিডিও বানিয়ে জানিয়েছিলাম যে আমাদের যে উইন্টার প্যাকেজ ছিল, যে প্যাকেজ কি সে সম্পর্কে কালকের এই ভিডিওটিতে আমি বলে দিয়েছিলাম, না চাইলে আপনারা দেখতে পারেন ভিডিওটা। সেই ভিডিওটিতে বলেছিলাম ভারতের তরফ থেকে বাংলাদেশের তরফ থেকে ভারতের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করেছিল প্লিজ আমাদেরকে যে উইন্টার প্যাকেজটা আছে সেটা একটু বাড়িয়ে দিন। কিন্তু ভারত সরকার ভারতের সাধারণ জনতার কথা শুনে আর ভারতের বিশেষজ্ঞদের কথা শুনে সেটাকে সম্পূর্ণ স্টপ করে দিয়েছে। উইন্টার প্যাকেজ সম্পর্কে যদি বেশি কিছু না জানেন তবে আপনাদের হালকা করে বলে দিই, এটা হচ্ছে সেই প্যাকেজ সেই দেশের ঘরের ভেতরে যত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে বড় বড় ব্যবসায়িক বা বড় বড় শিল্পকলাগুলো আছে সেগুলোকে যারা নতুন ভাবে শুরু করতে চাইছে বা করবো ভাবছে তাদের প্রথমের দিকের জন্য যে টাকা পয়সা বা সাপোর্টের দরকার সেই টাকা পয়সা দিয়ে ভারত করতো তাদেরকে, কিন্তু বর্তমান সময়ে সেই দেশের ঘরের ভেতরে কেউ ইনভেস্টমেন্ট করছে না। তাই যে সমস্ত দেশের ছোট ছোট ইনফ্রাস্ট্রাকচার বা ছোট ছোট স্থাপত্যগুলো বা ছোট ছোট শিল্প ব্যবসায়িক গুলো তারা মার্কেটে নেমে তারা তাদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে, তাদের জন্য তো পয়সা দরকার। বাংলাদেশের কাছে পয়সা নেই, তারাও কোনো রিস্ক নিতে পারছে না। তো এই সমস্ত কাজগুলোতে ভারত তাদের পয়সা দিয়ে সাহায্য করতো, কিন্তু ভারত বর্তমান সেই দেশের ঘরের ভেতরে আমাদের হিন্দু ভাইদের উপর অত্যাচারকে দেখে সেটা সম্পূর্ণ স্টপ করে দিয়েছে। আশা করি এটাতে আমিও খুশি হয়েছি, আপনারা খুশি হয়েছেন। আমার তো মনে হয় এই দেশটার সাথে এখন ভালো সম্পর্ক রাখার কোনো ব্যাপারই নেই। আমার তো মনে হয় এই দেশটার সাথে এখন ভালো সম্পর্ক রাখার কোনো প্রয়োজনই নেই। আমাদের সেনার মতন তাদের সাথে ব্যবহার করা উচিত, এক্স্যাক্টলি টিট ফর ট্যাট। হ্যাঁ, এখন যেমন দেবে তেমনটা ওদেরকে ফিরে দেওয়া উচিত। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে কিন্তু ভিডিওটিকে লাইক করতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ। মাত্র